আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প তো আমরা সবাই শুনেছি। এমন একটা প্রদীপ পেয়ে জিনির মাধ্যমে ইচ্ছে পূরণের স্বপ্ন কার মনেই বা জাগেনি। কিন্তু যদি সেই ইচ্ছে পূরণের আরেকটা উপায় একদিন হঠাৎ এসে পড়ে আমাদের হাতের মুঠোয়, তাহলে কেমন হবে? স্মার্টফোন এখন সবার হাতে হাতেই, তাতে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে জীবনকে আমরা শুধু সহজই করিনি, বরং আমাদের বিনোদনের উপায়ও হয়ে উঠেছে এগুলো। কিন্তু ভাবুন তো, যদি আপনার ফোনে এমন কোনো অ্যাপ থাকতো যেটা চাইলেই যে কোনো ইচ্ছা পূরণ করতে পারত। ভাবছেন তাহলে খুব ভালো হতো, তাই না? আসলে কি তাই? এমনই এক ইচ্ছে পূরণের অ্যাপ ব্যবহার করে স্কুল পড়ুয়া কিছু শিক্ষার্থীর জীবনে নেমে আসে ভয়াবহ অভিশাপ। শুধু তাই না, ইচ্ছে পূরণের পর তারা ধাপে ধাপে এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। সম্ভাব্য মৃত্যুর আগাম বার্তা পেয়ে তাদের জীবন হয়ে ওঠে বিভীষিকাময়। এই অভিশপ্ত অ্যাপটি বানালো কে? আর কেনই বা শুধু শিক্ষার্থীরাই ব্যবহার করছে এই অ্যাপ? তারা কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে এই অভিশপ্ত অ্যাপের হাত থেকে? অ্যাপটি কি ধ্বংস করা সম্ভব হবে? বন্ধুরা, চলুন আজকে শুনে আসি অভিশপ্ত এই অ্যাপের গল্পটাই। সিওরিন হাই স্কুলে সেয়া, গনু, হাজুন, নারী আর হিয়ংহুক নামের 5 জন ফ্রেন্ড পড়াশোনা করত। 5 জনের মেন্টালিটি 5 রকমের হলেও সেই ছোটবেলা থেকেই বন্ধুত্ব তাদের। সেয়া একজন অ্যাথলেট, স্কুলের কোচেরও সে খুব পছন্দের। লং জাম্পে তার চেয়ে ভালো স্কুলে আর কেউ নেই। ছোটবেলাতে সেয়ার বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। এরপর সে এখানে এসে ওঠে তার আন্টির কাছে, যিনি একজন ডাক্তার। ছোটবেলায় এই স্কুলে ভর্তি হওয়ার পর ক্লাসের সবাই সেয়াকে তার বাবা মায়ের মৃত্যু নিয়ে বুলিং শুরু করেছিল। তখনই 4 জন ফ্রেন্ডের এই গ্রুপ সেয়াকে নিজেদের টিমে নিয়ে নেয়। তখন থেকেই তারা একসাথে। সেয়া নিজের আন্টির বাসায় যে ফ্লোরে থাকতো, তার উপরের ফ্লোরে থাকে গনু নামের ছেলেটা। তার সাথে সেয়ার খুব ভালো সম্পর্ক, এমনকি কিছুদিন যাবৎ তারা বাকি 3 জনকে লুকিয়ে প্রেমও করছে। তারা একসাথে স্কুলে যাওয়া আসা করে। গনু সেয়ার মতোই লং জাম্পের চেষ্টা করে, কিন্তু সে কখনোই এটা করতে পারে না। লাস্ট মোমেন্টে ভয় পায়। এই কারণে অবশ্য সেয়া তাকে বলে চোখ বন্ধ করে পুরো পৃথিবীকেই বালির মতো নরম ভেবে শরীর ছেড়ে লাফাতে হবে। যদিও গনু কখনোই সফল হয় না এতে, শুধু সেয়াকে সঙ্গ দিতেই সে এটা করে। নারী নামের মেয়েটা হলো বেশ ধনী পরিবারের আর স্টাইলিশ। সেয়ার সাথে তার খুব ভালো সম্পর্ক, সব কিছুই সে তার সাথে শেয়ার করে। কিন্তু বলতে গেলে সে গনিউকে পছন্দ করে বলেই এই গ্রুপে আছে। হাজুন নামের ছেলেটা ছোটবেলা থেকেই সবচেয়ে চুপচাপ, তবে পড়াশোনাতে সে সবার চেয়ে ভালো। এমনকি এই বয়সেই টেকনোলজিতে তার অগাধ জ্ঞান। তার সেয়ার ওপরে ক্রাশ আছে, সে কখনো প্রকাশ করেনি, কিন্তু মনে মনে সে সেয়াকে পছন্দ করে। অন্যদিকে হিয়ংউক এই বাকি 4 জনের চাইতে সম্পূর্ণ আলাদা। সে প্রচুর কথা বলতে পছন্দ করে, বেশ হাসি খুশি আর মজা করতে ভালোবাসে, কিন্তু সে পড়াশোনাতে একেবারেই ভালো না। তার এই অতিরিক্ত কথাবার্তা আর এমন আচরণের কারণে নারী তাকে পছন্দ করে না, বরং লুজার ভাবে। তো এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল অন্য সব টিনেজার ছেলে মেয়েদের মতোই। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটে যা তাদের জীবন একদম পাল্টে দেয়। সেদিন সকালে অন্যান্য দিনের মতোই সেয়া উঠে ব্রেকফাস্ট বানিয়ে খায়। তার আন্টি অধিকাংশ দিনই সে ওঠার আগেই হসপিটালে চলে যায়, যে কারণে বলতে গেলে তার একাই সময় কাটাতে হয়। এই সময় সে মেসেজ করে গনিউকে জাগিয়ে দেয়। এরপরে দুজন একসাথে স্কুলে যায়। এই দিন বাসা থেকে নামার সময় লিফটের সামনে সেয়া গনিউর গালে একটা চুমু খায়, যে কারণে স্কুলে যাওয়ার পথে তারা ব্লাশ করছিল। গাড়ি থেকে নারী তাদেরকে দেখে নেমে আসে তাদের সাথে একসাথে স্কুলে যাওয়ার জন্য। এমন সময় হিয়ংউক এসে তাদের সাথে মজা নিতে শুরু করে। নারী যে গনিউকে পছন্দ করে এটা সে মোটামুটি জানতো। তো হিয়ংউক সন্দেহ প্রকাশ করে সেয়া আর গনিউ রিলেশনশিপে আছে কিনা, কারণ আগে গনিউ লেট করে স্কুলে আসতো আর এখন একসাথে আসে। গনিউ তখন তার এই মজায় রেগে গিয়ে তার গলায় টিপে ধরে। সেয়া তাকে কোনোভাবে থামায়। নারী হিয়ংউকের ওপর বিরক্ত হয়, কারণ সে যাকে পছন্দ করে তার নামের সাথে আরেকজনের নাম জড়িয়ে মজা নিচ্ছে হিয়ংউক। তো তারা স্কুলে যাওয়ার পর ক্লাসে গিয়ে হিয়ংউক হাজুনকে বলে রাস্তায় কি হয়েছে, যদিও হাজুন এসব গসিপে আগ্রহী না। এরপর হিয়ংউক নিজের নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপ দেয় হাজুনকে, যাতে হাজুন সেটা ঠিক করে দেয়। কিন্তু হাজুন দিতে রাজি না হলে হিয়ংউক তাকে তার বার্থডে গিফট হিসেবেই এটা ঠিক করে দিতে বলে। উইকেন্ডে হিয়ংউকের বার্থডে, আর সেটা সে নিজের বন্ধুদের নিয়ে উদযাপন করতে যাচ্ছিল। কি আর করার, হিয়ংউকের জোরাজুরিতে হাজুন রাজি হয় ল্যাপটপ ঠিক করে দিতে। সেদিন টিচার ক্লাসে এসে বিগত দিনে দেওয়া ম্যাথ টেস্টের রেজাল্ট দেয়। বরাবর মতে হাজুন সর্বোচ্চ মার্কস পেয়েছে, আর সবাইকে অবাক করে দিয়ে
সবচেয়ে খারাপ স্টুডেন্ট হিয়ংকও হাজুনের মতোই রেজাল্ট করেছে। সবাই অবাক হয়ে তাকায় হিয়ংউকের দিকে। হিয়ংউকের তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না সে এমন রেজাল্ট করবে। এমন সময় তার ফোনে একটা নোটিফিকেশন আসে গিরিগো নামের একটা অ্যাপ থেকে যে আপনার ইচ্ছে পূরণ করা হলো। এরপর সেই অ্যাপে 24 ঘন্টার কোনো একটা কাউন্টডাউন শুরু হয়। তো লাঞ্চে বাকি 4 জন হিয়ংউককে ধরে বসে সে কিভাবে এত ভালো রেজাল্ট করলো। হিয়ংউক জানায় সে একজন ফ্রেন্ডের মাধ্যমে গিরিগো নামের একটা অ্যাপ পেয়েছে। এই অ্যাপের ভিডিও অন করে একটা কাগজে নিজের নাম আর জন্ম তারিখ লিখে ক্যামেরার সামনে সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের একটা ইচ্ছার কথা জানাতে হয়, তাহলে সে ইচ্ছেটা পূরণ হয়। সে নিজে এভাবেই ম্যাথে ভালো রেজাল্ট করার ইচ্ছে পোষণ করেছিল আর এরপরে আসলেই তা হয়েছে। এটা শুনে কেউ বিশ্বাস করে না আর হিয়ংউককে নিয়ে সবাই মজা নেয়। হিয়ংউক তখন সবার কাছেই অ্যাপের লিঙ্কটা শেয়ার করে বলে তারা চাইলে এটা ট্রাই করেও দেখতে পারে। এমন সময় সে তাদেরকে নিজের অ্যাপের কাউন্টডাউনটাও দেখায় আর বলে সে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে। তো এই ঘটনা এখানেই শেষ হয়ে যায়। লাঞ্চের শেষ দিকে সেয়া আর নারী ওয়াশরুমে একসাথে কথা বলছিল। নারী সেয়াকে বলছিল হিয়ংউক একটা স্টুপিড, তার বার্থডে পার্টিতে সে যাবে না। ছোট বাচ্চাদের মতো বার্থডে পালন করতে চাচ্ছে হিয়ংউক, কিন্তু সেয়া হিয়ংউকের পক্ষেই কথা বলে। এসব বলতে বলতে তারা বের হচ্ছিল, তখন হিয়ংউকের সামনে পড়ে তাদের কথা বলা থেমে যায়। সৌভাগ্যক্রমে হিয়ংউক কিছু শোনেনি। তখন তারা হিয়ংউককে বলে তার বার্থডে নিয়ে তারা কথা বলছিল। অ্যাপের কাউন্টডাউন শুরু হওয়ার পর থেকেই হিয়ংউক কেমন চুপ হয়ে যায়। বিষয়টা হাজুনের নজর এড়ায় না। সে খেয়াল করে হিয়ংউক অস্বাভাবিকভাবে চুপচাপ। এমনিতেই তার বাসায় মাঝে মধ্যে সমস্যা লেগেই থাকে আর সে তখন এমনই গুটিয়ে যায়। হাজুন ভাবে এবারও হয়তো তেমন কিছু হয়েছে। সেদিন রাতে সবাই স্কুলে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছিল। তখন হিয়ংউকের ফোনে কল এলে ফোনটা নিয়ে সে রুমের বাইরে যায়। ব্যাপারটা হাজুন খেয়াল করে। হিয়ংউকের কাছে সেয়ার কল এসেছে। কল রিসিভ করলে সে শুনে সেয়া আর নারী তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে আর মজা করছে। এটা শুনে সে স্তম্ভিত হয়ে বসে পড়ে, কাজে আর ফেরতই যায় না। কিন্তু তখন আসলে সেয়া ফোনের কাছেই ছিল না, সে কোচের সাথে কথা বলছিল। সেয়া জানতে পারে সে ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছে। কথাটা ফেরার পথে সে গনিউকে জানায়। এদিকে ছুটি হলে হিয়ংউক ক্লাসরুমে ফিরে জিনিসপত্র নিতে যায়। হাজুন তার সঙ্গে কথা বলতে চাইলে সে কোনো উত্তর দেয় না। বাসায় ফিরে সেয়ার আন্টি না থাকায় সে গনুকে ডেকে নেয় ফ্ল্যাটে। এরপর খাবার অর্ডার করে দুজন খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। এমন সময় সেয়া খেয়াল করে তার ফোনে হিয়ংউকের কল এসেছে কয়েকবার। সে কল ব্যাক করলে হিয়ংউক তাকে বলে সে কথা বলতে চায় না। সেয়া বুঝতে পারে হিয়ংউক অভিমান করেছে কোনো কারণে। ন্যাশনাল টিমের প্র্যাকটিসে উইকেন্ডে যেতে হবে বলে সে হিয়ংউকের জন্মদিনে থাকতে পারবে না। তাই সে বলে ইস, যদি কোনোভাবে প্র্যাকটিসটা ক্যান্সেল হয়ে যেত। এটা শুনে গনু মজা করে পিৎজা বক্সে নিজের নাম আর বার্থডে লিখে গিরিগো অ্যাপ ওপেন করে। এরপর মজা করেই বলে সে চায় সেয়ার প্র্যাকটিস ক্যান্সেল হয়ে যাক। তার এমন কাণ্ডে সেয়া তাকে থামানোরও চেষ্টা করে। সেদিন রাতে নারী আন্ডারএজ হওয়া সত্ত্বেও নিজের দুজন ফ্রেন্ডের সাথে একা পার্টিতে যায়। তো পরদিন তারা স্কুলে ক্লাসে গিয়ে দেখে হিয়ংউক চুপচাপ বসে আছে মাথা নিচু করে, তার হাতে ফোনটা ধরা। তাকে ডেকেও কোনো সাড়া পাওয়া যায় না। কিন্তু যখন গিরিগো অ্যাপের 24 ঘন্টার কাউন্টডাউন শেষ হয়ে যায় তখন আচমকা সে উঠে দাঁড়ায় আর তার শরীর বেঁকে যেতে থাকে। হাতে ছুরি নিয়ে সে নিজেকে আঘাত করতে গেলে সবাই তাকে থামানোর চেষ্টা করতেও ভয় পায়, কারণ এতে যে কেউ আহত হয়ে যেতে পারে। সেয়া সর্বোচ্চ চেষ্টা করে হিয়ংউককে বাঁচাতে। হিয়ংউক তাকে ক্লাসের বাইরে করিডোরে ফেলে দেয়। এরপর উঠে দাঁড়িয়ে গলায় ছুরি বসিয়ে নিজেকে শেষ করে দেয়। হিয়ংউকের রক্তে মাখামাখি হয়ে যায় সেয়ার সাদা স্কুল ড্রেস। এই ঘটনাটা সামনে থেকে দেখে বাকি স্টুডেন্টরা ভয়ে স্তব্ধ হয়ে যায়। নিজেদের ছোটবেলার বন্ধুকে এভাবে মরতে দেখে তারা একেবারে ট্রমাটাইজড হয়ে পড়ে। আসলে গতকাল রাতে হিয়ংউক ফোনে কথা বলতে না চাইলে সেয়া বুঝতে পারে হিয়ংউক রাগ করেছে। এই কারণে সে গিফট নিয়ে রাতেই তার বাসার বাইরে গিয়ে তাকে ডাকতে থাকে। হিয়ংউক বের হতে না চাইলে সেয়া দেয়াল টপকেই ভেতরে যেতে চায়। তখন হিয়ংউক বের হয়ে যায়। সেয়া তাকে বুঝিয়ে বলে প্র্যাকটিসের ডেট আজকেই ঠিক হয়েছে, এই কারণে সে আগেই গিফট দিল তাকে। সেয়ার এমন ব্যবহারে হিয়ংউক বুঝতে পারে তাকে যে কল দিয়ে উল্টাপাল্টা কথা বলেছে সে আর যাই হোক সেয়া হতে পারে না। তখন সে সেয়াকে জানায় এই ফোন কলের ব্যাপারে আর তাদেরকে ভুল বোঝার জন্য সরিও বলে। তো হিয়ংউকের এমন মৃত্যু সামনাসামনি দেখার পর সেয়াকে স্কুলের ফার্স্ট এড রুমে রাখা হয় রেস্ট নিতে। তখন সে কিছুক্ষণ রেস্ট নিয়ে কোচের সাথে দেখা করতে আসে। কোচ তাকে সান্ত্বনা দেয়
আর সেদিনের প্র্যাকটিস ক্যান্সেল করে বাসাতেও পৌঁছে দিতে চায়। সেয়া জানায় সে একাই বাসায় যেতে পারবে। এরপর বের হয়ে আসতে গেলে কোচ জানায় উইকেন্ডের প্র্যাকটিসও ক্যান্সেল করা হয়েছে। এটা শুনে তার মনে পড়ে গণ ঠিক এই উইশটাই করেছিল। তখন তার মনে ভয় ঢুকে পড়ে যদি গিরিগো অ্যাপটা সত্যিই কাজ করে। তাই সেয়া কোচকে জানায় সে আর প্র্যাকটিস ক্যান্সেল করতে চায় না। এরপর কোচের দিকে এগিয়ে যেতে থাকলে আচমকা কোনো কারণ ছাড়াই সিলিং থেকে একটা ভেন্টিলেশন প্যানেল ভেঙে পড়ে। সেয়ার অনিচ্ছা সত্ত্বেও প্র্যাকটিস ক্যান্সেল হয়ে গেলে সে ভয় পেয়ে ফোনের সময় চেক করে। তখন সময় 11:26। সে দৌড়ে গনিউ যেখানে আছে সেখানে পৌঁছে যায়। সেখানে হাজুনও ছিল। সেয়ার পিছু পিছু কোথা থেকে যেন নারীও সেখানে এসে হাজির হয়। গনিউর গিরিগো অ্যাপেও তখন টাইমার শুরু হয়ে গেছে। 2-2 4 মিলে যায়। সেয়া জানায় ইয়ংউক অদ্ভুত আচরণ করে সুইসাইড করার আগে সে তার হাতে থাকা ফোনের অ্যাপে টাইমার শেষ হতে দেখেছিল। তার মানে কি ইচ্ছে পূরণের পরপরই এই 24 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে যায় আর শেষ হলেই মৃত্যু। তারা 4 জন সিঁড়িতে একসাথে বসে বিষয়টা নিয়ে আলোচনা করে। নারী সেয়ার ওপর রেগে গিয়ে বলে শুধু সেয়া এমনটা ভাবছে বলেই যে সেটা সত্যি এমনটা তো নাও হতে পারে। আসলে সে সেয়ার ওপরে জেলাস ছিল বলেই তার সাথে এমন আচরণ করছে। কারণ গনু ভিডিওতে গিরিগো অ্যাপে যে ইচ্ছেটা প্রকাশ করেছিল সেখানে স্পষ্টই দেখা যাচ্ছিল রাতের বেলা সেয়ার বাসায় সেয়া আর গনু একসঙ্গে হ্যাং আউট করেছে। এটা দ্বারা স্পষ্টই বোঝা যায় তারা রিলেশনে আছে। তো তখন হাজুন বলে এই অ্যাপটা কোনো হ্যাকারের কাজও হতে পারে। অ্যাপ ডিলিট হচ্ছিল না বলে হাজুন গনুর ফোন রিসেট করে সব ডিলিট করে দেয় যাতে অ্যাপটাও ডিলিট হয়ে যায়। অবাক করা ব্যাপার হলো সবকিছু ডিলিট হলেও এই অ্যাপটা ডিলিট হয়নি আর কাউন্টডাউন তখনও চলছে। তাই তারা সিদ্ধান্ত নেয় সবার কাজ শেষ হলে অ্যাপটা নষ্ট করার জন্য সবাই মিলে সেয়ার বাসায় একসাথে বসবে। বাসায় পৌঁছে গনিও সেয়াকে সাপোর্ট করার জন্য তার সাথে কিছু সময় কাটাতে চায়। কিন্তু সেয়া তখন বাসায় ফিরে বিশ্রাম নিতে চায় এবং গনিউকেও বিশ্রাম নিতে বলে। কিন্তু নিজের ফ্ল্যাটে যাওয়ার কিছুক্ষণ পরেই গনিউর ফোনে সেয়ার কল আসে। ফোনের ওপাশ থেকে আওয়াজ আসে নারী সেয়া আর হাজুন তাকে নিয়ে মজা করছে। তো গনিউ দৌড়ে নিচের ফ্লোরে সরাসরি সেয়ার ফ্ল্যাটে প্রবেশ করে। দরজার লক পাসওয়ার্ড তার জানা ছিল। সেয়া মাত্রই তখন গোসল করে বের হয়েছে। গনিউ ফোন কল সেয়াকে দেখাতে গেলেই সেটা অফ হয়ে যায়। কিছুক্ষণ পর বাকি দুজনও সেখানে আসে আর হাজুন গিরিগো অ্যাপ নষ্ট করার চেষ্টা করে। এমন সময় হঠাৎ গনিউর চোখে কিছু একটা হয়। সে চোখ চুলকাতে চুলকাতে কাউকে যেন দেখতে পায়। পজেসড মানুষের মতো আচরণ শুরু করে আর তার চোখ লাল হয়ে যায়। মুখ দিয়েও রক্ত পড়তে শুরু করে। এমন সময় সে নিজেকে আঘাত করতে চাইলে যেই তাকে থামাতে যায় তাকে সে আঘাত করে, এমনকি সেয়াকেও। নারী দূর থেকে এসব ভিডিও করছিল। হাজুন সেয়াকে বাঁচাতে আসলে গনিউ হাজুনের গলা চেপে উপরে তুলে ধরে। হাজুনকে বাঁচাতে সেয়া গনিউর মাথায় ল্যাপটপ দিয়ে আঘাত করে আর গনিউ জ্ঞান হারায়। এরপর আর তার কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে সেয়া নিজেকে তার আন্টির হাসপাতালে আবিষ্কার করে। আন্টির কাছে সে শুনতে পায় গনিউর অবস্থা ভালো না। সেয়া মাথায় যে আঘাত করেছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু অন্য কোনো একটা কারণে তার শরীর খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। সেয়া একটু পর উঠে গনিউকে দেখতে যেতে চাইলে তার নারীর সাথে দেখা হয়। নারী তাকে বলে এখন গনিউকে দেখতে না যাওয়াই ভালো হবে, সেখানে তার ফ্যামিলি আছে। তো সেয়া তখন নারীকে নিজের ফ্ল্যাটের পাসওয়ার্ড জানায়, কারণ তার ফ্ল্যাটে নারী নিজের জিনিসপত্র ফেলে এসেছে। নারী সেই ফ্ল্যাটে গিয়ে নিচে পড়ে থাকা গনিউর ফোন খুঁজে বের করে। এদিকে গনিউর অবস্থা খারাপ হয়ে গেলে তাকে বাঁচাতে সেয়া গিরিগো অ্যাপে নিজের উইশ করে যে সে চায় গনিউ আগের মতো সুস্থভাবে বেঁচে উঠুক। উইশ করার আগে সে নিজের কেবিনে বসে কিভাবে উইশ করতে হয় সে ধাপগুলো একটা কাগজে লেখে। তো উইশ শেষের সাথে সাথেই গনিউ সুস্থ হতে শুরু করে আর সেয়ার কাউন্টডাউন শুরু হয়ে যায়। নারী যখন গনিউর ফোন পায় তখন দেখে তার কাউন্টডাউন হুট করেই অফ হয়ে গেল। তাহলে কি সেয়া উইশ করার কারণেই গনিউর বিপদ কেটে গেছে? যদিও নারী সেটা জানতো না, তার নিজের ফোনেও কাউন্টডাউন অন হয়েছিল। কিন্তু কেন? সে নিজে কি কোনো উইশ করেছে? এদিকে হাজুন বাসায় বসে গিরিগো অ্যাপের প্রোগ্রামিং পাল্টে এটা ডিলিট করার চেষ্টা করছিল। এমন সময় হাজুনের কাছে তার বোন হাইয়ং এর কল আসে। হাইয়ং একজন শামানরা মূলত আধ্যাত্মিক বিষয় আর অভিশাপ নিয়ে কাজ করে। হাইয়ং নিজের ভালো জব ছেড়ে পরিবার থেকে দূরে গিয়ে এই কাজ শুরু করেছে। তার সাথে তাকে এই কাজে সহায়তা করে তার স্বামী ব্যাঙুল। তো বনের মধ্যে প্রাচীরে ঘেরা একটা বাড়িতে তারা থাকে। ঘরের বাইরে সাদা পর্দায় ঘেরা একটা মন্দিরের মতো জায়গা ছিল,
যেখানে অনেকগুলো পাথর স্তূপ করে রাখা। সেই জায়গার ভেতরেই থাকে একটা সাদা রঙের সাপ, যেখান থেকে মূলত হাইয়ং শক্তি পায়। সে হাজুনের আশেপাশে অ্যাপের এই অভিশপ্ত শক্তি টের পেয়েছিল। এই কারণেই এতদিন পর হাজুনকে কল করে সে জানায় জুগু নামের একটা অভিশপ্ত শক্তি আছে, যেটা বিভিন্ন রূপে মানুষের কাছে ছড়িয়ে পড়ে। গিরিগো অ্যাপের মধ্যেও এটা আছে। তাকে যে মেয়েটা বাঁচিয়েছে, অর্থাৎ সেয়ার জীবনও হুমকির মুখে। যদি তারা বাঁচতে চায় তাহলে সে যাতে সেয়াকে নিয়ে দ্রুত তার কাছে যায়। এটা শুনে হাজুন দ্রুত সেয়াকে হসপিটালে আনতে যায়, যদিও ততক্ষণে সেয়া উইশ করে ফেলেছে। তো যাই হোক, সেয়া যখন শুনে গনিও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এমন সময় হাজুন এসে তাকে তার সাথে যেতে বলে, জানায় যে তার বোন হাইয়ং একজন শামান আর সেই তাদেরকে হেল্প করবে। এটা শুনে সেয়া অবাক হয়, কারণ হাজুন তাদেরকে জানিয়েছিল তার বোন বিদেশে পড়তে গেছে। এই বিষয়ে সেয়া জিজ্ঞাসা করলে হাজুন জানায় তার বোন পড়াশোনা জব ছেড়ে শামান হয়েছে। এটা বলতে তার লজ্জা লাগতো, এই কারণেই সে মিথ্যে বলেছিল। তো এরপর তারা এই রাতেই বেরিয়ে পড়ে হাইয়ংয়ের কাছে যাওয়ার জন্য। হাইয়ং তাদেরকে লোকেশন শেয়ার করে দিয়েছিল। সেই লোকেশন অনুযায়ী তারা ট্যাক্সি ভাড়া করে যেতে থাকে। রাস্তাটা পুরো বনের মধ্যে দিয়ে ছিল আর একদম নির্জন। তারা বেশ অবাক হয় এমন জায়গা দেখে। রাস্তার মধ্যে গাছ পড়ে থাকায় ড্রাইভার জানায় সে আর যেতে পারবে না। এই কারণে তারা বনের মধ্য দিয়ে এই অন্ধকারের মধ্যেই ভয়ে ভয়ে হেঁটেই যেতে থাকে। লোকেশনে পৌঁছে তারা দেখে একটা বাড়ির গেটে নক করে হাজুন সেয়াকে জানায় এখানে সে আগেও এসেছে, কিন্তু এক লোক দরজা খুলে দিয়ে বলেছিল গেস্ট হিসেবে ইনভাইটেশন না থাকলে সে ভেতরে যেতে পারবে না। তখন সে যখন বলতো তাহলে হাইয়ং বাইরে এসে দেখা করুক, তখন ওই লোকটা বলতো হাইয়ং এই গেটের বাইরে বের হলেই মারা যাবে। আসল কথা বলে দিলেই হয়, হাইয়ং দেখা করতে চায় না। হাজুন যে লোকের কথা বলেছে সে আসলে তার বোনের হাজব্যান্ড বাঙুল। হাজুন তাকে পছন্দ করে না বলেই লোক বলে সম্বোধন করছিল। বাঙুল হাজুনকে সবসময় শালা বলে মজা নেয়, তাই দরজা খুলে যখন সে তাকে শালা বলে ডাকে তখন সেয়া এমনিতেই বুঝে যায় এটা হাইয়ংয়ের হাজব্যান্ড। তারা ভেতরে ঢুকলে আবারও গেট বন্ধ করে দেয় বাঙুল হাজুনের সাথে মজা করতে করতে যাচ্ছিল আর পেছনে ছিল সেয়া। এমন সময় সেয়ার ফোনে কল আসে গনিওর। কল রিসিভ করলে গনিও জিজ্ঞাসা করে সেয়া কোথায় আছে। তখনই হাইয়ং দ্রুত সেখানে চলে আসে আর সেয়াকে জবাব দিতে মানা করে। আসলে এটা গনিও ছিল না, বরং একটা দুষ্ট আত্মা ছিল। হাইয়ং চলে আসার সাথে সাথেই এটা সেয়াকে পজেস্ট করে ফেলে আর সেয়ার আত্মা চলে যায় সে অভিশপ্ত জগতে। হাইয়ং রিচুয়ালের মাধ্যমে এই আত্মার সাথে লড়ে কোনো রকমের সেয়ার হাত থেকে ফোনটা ফেলে দিতে সক্ষম হয়। এরপর হাজুন আর বাঙুলকে বলে যে করেই হোক সেয়ার আত্মাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। সে আর বাঙুল মিলে রিচুয়াল শুরু করে। এদিকে গনিওর জ্ঞান ফিরলে নারী তাকে গিয়ে জানায় সেয়া ইচ্ছে করেই তাকে দেখতে আসেনি। তখন গনিও নারীর ফোনে সেদিন কি হয়েছিল তার সমস্তটা ভিডিওতে দেখে। নারী তাকে জানায় না যে সে তার ফোন পেয়েছে। তো রিচুয়াল হচ্ছে সে মন্দিরের মতো জায়গায়, সেখানে সেয়াকে লম্বা করে শোয়ানো হয়। সে তখন সেন্সলেস ছিল। মাথার কাছে বসে হাইয়াং। এরপর অভিশপ্ত জিনিস দূরে রাখতে মন্ত্র পড়ে মন্দিরের চারিদিকে বলয় কেটে দেওয়া হয়। হাজুনকে ঘরের মধ্যে রেখে সেখান থেকে বের হতে মানা করে। অতি প্রাকৃত সেই শক্তির জগতে সেয়ার আত্মার জ্ঞান ফিরে। হাইয়ংয়ের আত্মা সেখানে গিয়ে সেয়াকে সব বুঝিয়ে বলে কিভাবে বের হতে হবে। বাঙুল পরপর 3টা আগরবাতি জ্বালাবে। এক একটা আগরবাতি হলো এক একটা দরজা। আগরবাতি পুরো জ্বলে শেষ হওয়ার আগ পর্যন্ত দরজা থাকবে আর সেয়াকে সেই দরজা খুঁজে বের করে সেটা পার হতে হবে। এরপরে আবার আরেকটা আগরবাতি জ্বালানো হবে। এই 3টা দরজায় পার হতে পারলে সেয়া তবেই কেবল বাঁচবে, না হয় তার আত্মা এখানেই আটকে থাকবে। আর আরেকটা নিয়ম হলো যা কিছু হয়ে যাক না কেন পেছনে তাকানো যাবে না, না হয় অভিশপ্ত শক্তি তাকে খুঁজে পাবে। এসব নিয়ম বলার পর হাইয়ং সেয়াকে দেখায় সে তার হাতের সাথে সেয়ার হাতে একটা সাদা সুতো বেঁধেছে। সে পুরোটা সময় সেয়ার পেছনেই থাকবে। সেয়া হাতের সুতোর মাধ্যমে বুঝতে পারবে সে আছে। হাইয়ং জানায় সে মুখোশ পরে থাকবে যাতে অভিশপ্ত শক্তি তাকে দেখতে না পায়। তো সেয়া চলতে শুরু করে। প্রথমে সে নিজেকে আবিষ্কার করে স্কুলে। তখন সে দরজা খুঁজতে থাকে সবখানে, নানান কিছু শব্দ করে। তখন তাকে পেছনে ফেরানোর চেষ্টা করতে থাকলেও সে পেছনে ফেরে না। এমনকি হিয়ংকের সুইসাইড করার মুহূর্তটাকে তার সামনে এনেও তাকে ভয় দেখাতে শুরু করে। সেয়া বুঝতে পারে এসব তাকে দেখানো হচ্ছে তাকে দুর্বল করার জন্য। সবকিছুই আসলে মিথ্যা। এই কারণেই সে হিয়ংকের শরীরের ভেতর দিয়েই দৌড়ে চলে আসে।
যদিও তার ভয় হচ্ছিল, কিন্তু সে ভেঙে পড়ে না। দরজা পেয়ে সেই দরজাটা পার হয়ে যায়। এরপর সে নিজেকে আবিষ্কার করে একটা রাস্তায়। তার সামনে ছিল একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি। ছোটবেলায় যে অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছিল সেই অ্যাক্সিডেন্ট। তার মায়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সে গিয়ে কথা বলে। এদিকে সময় শেষ হয়ে আসছিল, দরজা বন্ধ হয়ে যাবে। সিয়া নিজেকে কোনো রকমে মানিয়ে নিয়ে উঠে আসে। তার মা তাকে বারবার ডাকলেও সে পিছু ফিরে না, বরং দরজা পার হয়ে আসে। এবারে তার জ্ঞান ফিরে। নিজেকে সে আবিষ্কার করে হাইয়ংয়ের বাড়িতে শোয়া অবস্থায়। সামনে বাঙুল আর হাজুন বসে আছে। তারা তাকে জানায় যে বিপদ কেটে গেছে, কিন্তু সেয়া সেখানে হাইয়ংকে না দেখে জিজ্ঞাসা করে সে কোথায়। বাঙুল জানায় হাইয়ং ক্লান্ত, তাই বিশ্রাম নিচ্ছে। এদিকে সেয়ার মাথার ভেতরে হাইয়ং ক্রমান্বয়ে বলছিল এসব কিছুই মিথ্যা, তার বিপদ কাটেনি, বরং আরেকটা দরজা পার হতে হবে। হাইয়ং মুখোশ পরে থাকায় তাকে অভিশপ্ত শক্তিটা দেখতে পায়নি বিধায় তার চেহারা সেয়ার সামনে আনতে পারছে না। এইদিকে হাজুন আর বাঙুল বলছিল সেয়ার মাথার ভেতরে যা শুনছে তার সবই সে অভিশপ্ত শক্তি তাকে শোনাচ্ছে বিভ্রান্ত করার জন্য। সেয়া বুঝতে পারে না সে কি করবে। এদিকে হাজুন আর বাঙুল তাকে বারবার পেছনে ফেরানোর চেষ্টা করছিল। না পেরে শেষ পর্যায়ে গনু যেভাবে পজেস্ট হয়েছিল সেভাবে হাজুন পজেস্ট হয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করে। তাকে বলা হয় হাজুনকে বাঁচাতে হলে তাকে পেছনে তাকাতেই হবে। চাপে পড়েই সেয়া পেছনে তাকায়, আর সাথে সাথেই হাইয়ংয়ের সাথে তার কানেক্টেড করা সাদা সুতাটা ছিঁড়ে যায়। সেয়া নিজেকে রক্তাক্ত একটা জায়গায় আবিষ্কার করে। তার পায়ের নিচে রক্তের ঢল, হাতের সাদা সুতোটাও রক্তে লাল হয়ে গেছে। তার সামনে গলা কাটা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অশুভ এই শক্তি সেয়ার ক্ষতি করতে চায়। এমন সময় সেখানে হাইয়ং দৌড়ে আসে আর সেয়াকে নিয়ে নিজের দরজা দিয়ে বের হতে চায়। দরজার সামনে ছিল রক্তাক্ত একটা লাল রঙের ফোন। তো তারা কোনো রকমে সেই দরজা দিয়ে বের হয়ে আসে, কিন্তু সেই অভিশপ্ত মেয়েটা ছুরি দিয়ে সেয়াকে আঘাত করতে গেলে হাইয়ং তাকে বাঁচাতে যায়, আর এতে তার হাতে ছুরির পোঁচ লাগে। তৃতীয় এই দরজা দিয়ে বের হওয়ার পর সেয়ার জ্ঞান ফিরে। হাজুন এসব রিচুয়াল দেখছিল ঘরে বসে। তার ফোনে নারীর কল এলেও সে রিসিভ করে না। হাতের সুতো ছিঁড়ে গেলে আর সেয়ার অবস্থা খারাপ হয়ে গেলে সে একটা কাগজে নিজের নাম আর বার্থডে লিখে গিরিগো অ্যাপে সেয়ার জীবন বাঁচানোর উইশ করার জন্য রেডি ছিল। সেয়ার জ্ঞান ফিরলে সে এটা পকেটে নিয়েই যায় সেয়াকে আনতে। তখন তার পকেট থেকে এটা পড়ে গেলে বাঙুল দেখে ফেলে, কিন্তু কিছু বলে না। সে বুঝতে পারে হাজুন সেয়াকে পছন্দ করে। তো বাঙুল আর হাজুন সেয়ার দেখাশোনা করছিল। হাইয়ং কাটা হাত নিয়ে সেই সাদা সাপের কাছে গেলে সাপটা তার হাতের কাটা ক্ষতটা সারিয়ে দেয়। তো এরপর হাজুনের বিশ্বাস হয় তার বোনের আসলেই এমন ক্ষমতা আছে। তখন বাঙুল তাকে জানায় হাইয়ং এসব অশুভ শক্তির কারণেই বাড়ির বাইরে যেতে পারে না, গেলেই তাকে মরতে হবে। সে নিজে খুব চেষ্টা করছে হাইয়ং যাতে বাইরে বের হতে পারে সেই উপায় খুঁজে বের করার জন্য। এরপর এসব ঝামেলা শেষে তারা চারজন একসাথে বসে। হাইয়ং বলে যে এই অ্যাপে যে জিনিসের মাধ্যমে অভিশাপ ছড়িয়েছে সেই জিনিসটা ধ্বংস করলে তবেই অভিশাপটা শেষ হবে। হয়তো সেই লাল রক্তমাখা ফোনটাই এই অভিশাপ ছড়িয়েছে, আর এটাই পৃথিবীর সাথে সেই অভিশপ্ত জগৎটাকে কানেক্ট করেছে। যে জিনিসের মাধ্যমে অভিশাপ ছড়ায় সেটাকে বলে মেহিয়ং। একমাত্র সেই পারবে এই মেহিয়ং ফোনটা খুঁজে বের করতে। সিদ্ধান্ত হয় সেদিন রেস্ট নিয়ে পরদিন সকালে হাজুন আর সেয়া বেরিয়ে পড়বে সেই ফোনটার খোঁজে। তাদেরকে প্রোটেক্ট করার জন্য সাথে থাকবে বাঙন। এদিকে হাইয়ং যেহেতু যেতে পারবে না, তাই সে বাসায় বসে ইনস্ট্রাকশন দেবে কিভাবে কি করতে হবে। তো যাই হোক, সেদিন রাতে ঘুমানোর সময় সেয়া একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে সে যেখানে ঘুমিয়ে আছে তার ওপর থেকে বৃষ্টির মতো রক্ত পড়ছে, আর সামনে গলা কাটা অবস্থায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে যে কিনা পেছনের দিকে ইশারা করছে কিছু একটা দেখানোর জন্য। সেয়া যখন পেছনে তাকায় তখন পেছন থেকে কেউ একজন তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। ঠিক এই সময়ে হাইয়ংয়ের ডাকে তার ঘুম ভেঙে যায়। ঘটনাটা সে হাইয়ংয়ের সাথে শেয়ার করে আর বলে যে এই মেয়েটা হয়তো তাকে কিছু দেখানোর চেষ্টা করছে। হাইয়ং বলে হয়তো খারাপ কোনো উদ্দেশ্যও থাকতে পারে, তাই সাবধান। তো এরপরে বাঙুল, সেয়া আর হাজুন বেরিয়ে পড়ে সেই লাল ফোনটার খোঁজে। বের হওয়ার আগে হাইয়ং নিজের হাতে একটি সাদা সুতো বাঁধে আর সেয়ার হাতে একটা সাদা সুতো বেঁধে দেয়। সেয়াকে বলে এই সুতো যতক্ষণ তার হাতে থাকবে ততক্ষণ কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে বাঙুল নিজের সাথে
একটা ছুরি নেয়, যেটা দিয়ে অশুভ শক্তিকে বধ করা যায়, আর নেয় একটা কম্পাস, যেটার মাধ্যমে অশুভ শক্তি কোন দিকে আছে সেটা দেখা যায়। আর অশুভ শক্তির কাছাকাছি গেলে এটার কাঁটা কাঁপতে থাকে। তো তারা বাঙুলের গাড়ি নিয়ে বের হয়। তাদের প্রথম উদ্দেশ্য হিয়ংউকের কাছে এই অ্যাপের লিঙ্ক কোত্থেকে এলো সেটা খুঁজে বের করা। তাহলেই একমাত্র অ্যাপের উৎপত্তি খুঁজে বের করা যাবে। এই কারণেই তারা হাজুনের বাসায় যায়, যেখানে হিয়ংউকের ল্যাপটপটি ছিল। ল্যাপটপটি হিয়ংউকের গুগল অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিল। যেদিন তাদের ম্যাথ পরীক্ষা হয়েছিল জুনের 3 তারিখ, সেদিনের আগের দিনের গুগল হিস্ট্রি তারা খুঁজে দেখে, কারণ তাদের ধারণা সেদিনই হিয়ংউক এই অ্যাপ ডাউনলোড করেছিল। আর অ্যাপটা আসলেই কাজ করে কিনা দেখতে ম্যাথ এক্সামে ভালো রেজাল্ট করার উইশটা করেছিল। তো সেখানে তারা তেমন কিছুই খুঁজে পায় না। তারা দেখে হিয়ংউক ডিসকর্ড নামের সোশ্যাল মিডিয়া ইউজ করে। তখনই মিনসু নামের একটা ছেলের কল আসে হিয়ংউকের কাছে। সেয়া হাজুনকে মাইক্রোফোন অফ করে কল রিসিভ করতে বলে। তার উদ্দেশ্য হলো মিনসু এই অ্যাপের বিষয়ে কিছু জানে কিনা সেটা শোনা। তো তারা হিয়ংউক সেজেই মেসেজের মাধ্যমে মিনসুর সাথে কথা বলে। মিনসু জানায় হিয়ংউক মরে গেছে শুনে সে ভয় পেয়ে গিয়েছিল, এখন বেঁচে আসে দেখে ভালো লাগছে। তো হিয়ংউক মিনসুর কাছে একটা জিনিস অর্ডার করে রেখেছিল। মিনসু সেটা দিতে চাইলে 1 ঘন্টার মধ্যে দেখা করতে বলে সেয়া। সে একটা কফি শপে দেখা করতে চাইলে মিনসু জানায় তারা সচরাচর যেখানে দেখা করে সেখানেই দেখা করবে। এরপর কল কেটে দেয়। কিন্তু সেয়া বা হাজুন তো জানে না মিনসুর সাথে হিয়ংউক কোথায় দেখা করত। তখন হাজুন হিয়ংউক আর মিনসুর দুজনের নাম্বার ট্রেস করেই তাদের কমন স্পেস খুঁজে বের করে, আর সেটা হচ্ছে বাইকুন মিডল স্কুলের সামনে। তো তারা সেখানে গিয়েই ওয়েট করে। একটা ছেলেকে সেখানে ওয়েট করতে দেখে ধরেই নেয় এটা মিনসু। তখন হাজুন আর সেয়াকে গাড়িতে ওয়েট করতে বলে বাঙুল যে মিনসুর সাথে কথা বলতে, কিন্তু সে ঠিকমতো কথা বলতে পারে না। উল্টো মিনসুকে ঘাবড়ে দিলে সে ভয়ে দৌড় দেয়। তখন হাজুন আর সেয়াও তার পিছু নেয়। সেয়া যেহেতু অ্যাথলেট, তাই তার হাত থেকে আর পালাতে পারে না মিনসু। মিনসুকে ধরার পর তারা জানতে পারে মিনসুর সাথে হিয়ংউকের পরিচয় ডিসকর্ডেই। সেখানেই তাদের কথাবার্তা হতো। হিয়ংউক মাঝে মাঝে এখানে তার কাছ থেকে ড্রাগ নিতে আসতো। আর অ্যাপের বিষয়ে সে জানায় যে অ্যাপটা কোত্থেকে এসেছে সে নিজেও জানে না। সে নিজে বাইকুন মিডল স্কুলে পড়ে, আর স্কুলেরই একটা গ্রুপে হঠাৎ ছবি সহ পোস্ট হয়েছিল লিঙ্কটা, সেখান থেকে সে ডাউনলোড করেছে। ছবিটা পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয়েছে গ্রুপ পলিসির কারণে। সে জানায় যে হেরং আর সিয়ন নামের 2টা মেয়ের নামও ট্যাগ করা ছিল। তাদেরকে বাইকুন মিডল স্কুলের সবাই চেনে, কারণ হেরং একজন শামানের মেয়ে। সে একটু উইয়ার্ড টাইপের মেয়ে ছিল। হাজুন ফেসবুক থেকে ডিলিট হওয়া ফটোটা খুঁজে বের করে। মিনসু দেখিয়ে দেয় সেখানে কোনটা হেরং আর কোনটা সিয়ন। তো এরপর তারা বের হয়ে পড়ে শামান মেয়েটা অর্থাৎ হেরংয়ের খোঁজে। এদিকে গনিউ আর নারী মিলে সেয়ার ফ্ল্যাটে যায় গনিউর ফোন খুঁজতে। নারী তখনও জানে না যে ফোনটা তার কাছে আছে। যাই হোক, হেরংয়ের গ্রামে গিয়ে তারা তার বাড়িটা খুঁজতে থাকে। বাঙুল বলে যে প্রতিটা শামানের বাড়িতে একটা ফ্ল্যাগ থাকে, যে বাড়িতে ফ্ল্যাগ আছে সেটাই শামান মেয়েটার বাড়ি। কিন্তু কোনো বাড়িতেই তারা ফ্ল্যাগ খুঁজে পায় না। এদিকে রাত হয়ে গেলে তারা একটা দোকানে যায় খাবার খেতে। দোকানে ছিল একজন বৃদ্ধা। তার কাছেই তারা জিজ্ঞাসা করে এখানে শামানের বাড়ি কোনটা। বৃদ্ধা জানায় কিছুটা দূরে গিয়েই একটা সবুজ রঙের গেটওয়ালা বাড়ি পড়ে, সেটাই শামানদের বাড়ি। তখন হাজুন বৃদ্ধাকে ছবি দেখায় যে কোনটা কে। তখন বৃদ্ধা যে মেয়েটাকে হেরং বা শামানের মেয়ে হিসেবে দেখায়, মিনসু দেখিয়েছিল তার পাশের জনকে। এই ব্যাপারটাতে তারা বেশ অবাক হয়। কিন্তু এরপর সেই সবুজ রঙের গেটে গিয়ে তারা নক করলেও কেউ দরজা খুলে না। তখন দরজা নিজেরাই খুলে তারা ভেতরে ঢোকে আর দেখে বাড়িটা পরিত্যক্ত, আর শামানদের পতাকাও নিচে পড়ে আছে, তাই বাইরে থেকে দেখা যাচ্ছিল না। তো হাজুন আর সেয়াকে একটা সার্কেল তৈরি করে তার ভেতরে থাকতে বলে বাঙুল ভেতরে যায়। ভেতরে গিয়ে সে কিছুই খুঁজে পায় না। তখনই তার চোখে পড়ে একটা রক্তমাখা দরজা, যেটা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সে দরজাটা খুললে সিঁড়ি পায়, আর সেটা দিয়ে ওপরে উঠে যায়। ওপরে গিয়ে দেখে শামানদের পুজোর নানা জিনিসপত্র আর মূর্তিতে ভরপুর রুম, এমনকি সারা রুমে রক্ত ছড়ানো। শুধু তাই না, কোনো একটা মেয়ের স্কুল ড্রেসের ওপর চুলটুল দিয়ে চারিদিকে মূর্তি দিয়ে কোনো একটা রিচুয়াল করে রাখা। কিন্তু সেটা মেয়েটার প্রোটেকশনের জন্য নাকি মেয়েটার ক্ষতি করার জন্য, এই ব্যাপারটা বাঙুল বুঝতে পারে না। সে সবকিছুরই ছবি তুলে নেয়। এদিকে সার্কেলের বাইরে হঠাৎ সেয়া সেই গলাকাটা রক্তমাখা মেয়েটাকে দেখতে পায়।
বাড়ির দেয়ালের সাথে দাঁড়িয়ে সে কিছু একটা দেখানোর চেষ্টা করছিল। শ্রেয়া সার্কেল থেকে বের হলে সেখানে গেলে মেয়েটা উধাও হয়ে যায়। সেখানে গিয়ে শ্রেয়া একটা জামার খানিকটা অংশ আর একটা ছবি খুঁজে পায়। ছবিটা ছিল হেরং আর সিয়নের একটা সেলফি। তখন তারা বাঙুলকে ডাকে আর ছবিটা দেখায়। গাড়িতে ফিরে তারা এই ছবিটার ছবি তুলে পাঠিয়ে দেয় হাইয়ংয়ের কাছে। হাইয়ং বলে যে মেয়ে দুটোর সেলফির পেছনের জানালায় রেইনবো পেইন্ট করা। এই জানালাটা সে অভিশপ্ত জগতে গিয়ে দেখেছিল, যেখানে শ্রেয়ার আত্মাকে আনতে গিয়েছিল, ঠিক সেই লাল ফোনটার পেছনে। অর্থাৎ এই জানালাটা যেখানে আছে সেখানেই লাল ফোনটাও রয়েছে। তখন হাজুন বলে নিশ্চয়ই লাল ফোন দিয়েই উইশিং ভিডিওটা রেকর্ড করা হয়েছিল। তার মানে ভিডিওটা বের করতে পারলেই লোকেশন ট্রেস করে জায়গাটা খুঁজে পাওয়া যাবে। এরপর তারা অ্যাপের ভিডিওগুলো কোথায় আপলোড হয় সেটাও ট্রেস করার চেষ্টা করে, কিন্তু তাতে একটা ওয়েবসাইট আসে আর লগ ইন ইনফো চায়। তখন শ্রেয়া জানায় সে সেম লগ ইন পেজ তার কোচের কম্পিউটারে দেখেছিল। তখন তারা স্কুলে যায় আর স্কুলের বাইরে গাড়িতে বাঙুলকে অপেক্ষা করতে বলে হাজুন আর শ্রেয়া রাতের বেলাতে স্কুলে প্রবেশ করে। স্কুল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। লুকিয়ে ভেতরে ঢোকার জন্য তারা পেছনের দিক দিয়ে যায়। সেখানে বেড়া কেটে তৈরি করা একটা গোপন পথ ছিল। শ্রেয়া জানায় রাতের বেলা সবার অগোচরে স্কুলে গিয়ে প্র্যাকটিস করার জন্য সে নিজেই এই পথ বানিয়েছিল, আর এমন গোপন অনুশীলনের মাধ্যমেই সে ন্যাশনাল টিমে জায়গা করে নিতে পেরেছে। তো কোচের রুমে গিয়ে হাজুন সেই ওয়েবসাইটে যায় আর দেখে সেখানে এখন পর্যন্ত করা সমস্ত উইশ ভিডিও আছে। তাতে একটা ভিডিও দেখে তারা অবাক হয়, আর সেটা হচ্ছে নারীর। তো ভিডিওতে নারী সেই পার্টিতে ড্রাঙ্ক অবস্থায় উইশ করেছিল যাতে হিয়ংউক মরে যায়। হিয়ংউক মরার সময়ও সে বাইরে দাঁড়িয়ে সেটা দেখেছে। এটা দেখে সে আর হাজুন অবাক হয়ে যায়। কিন্তু নারী যদি উইশ করেই থাকে আর তার উইশ পূরণই হয়, তবে সে এখনও বেঁচে আছে কিভাবে? এদিকে নারীও তখনই সে স্কুলে প্রবেশ করে, কিন্তু কেন? যাই হোক, হিয়ংউক মারা যাওয়ার আগের রাতে নারী একটা পার্টিতে তার দুই বন্ধু ডংজি আর হেজিনের সাথে দেখা করতে গিয়েছিল। যদিও তারা দুজনেই নারীর সিনিয়র। সেখানে হেজিন নারীকে জিজ্ঞেস করে সে কাকে পছন্দ করে। নারী গনুর নাম বলে আর জানায় তাদের ক্লাসে হিয়ংউক নামে একটা ছেলে আছে যাকে সে একেবারেই সহ্য করতে পারে না। এমনকি হিয়ংউক এতটাই বোকা যে সে বিশ্বাস করে একটা অ্যাপের মাধ্যমে ইচ্ছা পূরণ হয়। এটা শুনে ডংজি জিজ্ঞেস করে অ্যাপটার নাম কি গিরিগো? নারী হ্যাঁ বলতেই ডংজি জানায় অনেকের বিশ্বাস অ্যাপটা অভিশপ্ত। এই অ্যাপ সিয়ন নামের একটা মেয়ে বানিয়েছিল ডেরং নামের একজনকে বুলি করার জন্য, আর সেই কারণেই ডেরং নিজের গলা কেটে সুইসাইড করে। এরপর ডংজি মজা করে বলে নারীকেও সিয়নের মতোই ভয়ানক লাগছে। কথাটা শুনে নারীও মজার ছলে গিরিগো অ্যাপ ডাউনলোড করে। একটা টিস্যুতে নিজের নাম আর জন্ম তারিখ লিখে অ্যাপে গিয়ে উইশ করে। সে চায় দুজন মানুষ মারা যাক। হিয়ংউকের নাম বলার পর দ্বিতীয় নাম হিসেবে ডংজির নাম বলতে গেলে হেজিন তার হাত থেকে ফোন টেনে নিয়ে তাকে থামিয়ে দেয়। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে ভয় পেয়েছে আর কিছু একটা সে জানে। পরদিন মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়ায় নারীর স্কুলে যেতে দেরি হয়। স্কুলে পৌঁছে সে নিচে চোখের সামনে হিয়ংউককে সুইসাইড করতে দেখে আঁতকে ওঠে। ঠিক সেই মুহূর্তেই গিরিগো অ্যাপ থেকে নোটিফিকেশন আসে তার ইচ্ছা পূরণ হয়েছে, আর সঙ্গে সঙ্গে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়। কিন্তু কিসের কাউন্টডাউন সেটা সে বুঝতে পারে না। ওয়াশরুমে গিয়ে নার্ভাসনেস আর ভয়ে সে বমি করে ফেলে। ভেতরে বসেই শুনতে পায় বাইরে কিছু মেয়ে তাকে নিয়ে বাজে কথা বলছে। ক্লান্ত আর ভীত অবস্থায় বেরিয়ে এসে দেখে বাইরে কেউ নেই। পুরোটাই তার মনের ভুল ছিল। সে হেজিনকে ফোন করলে হেজিন ধরে না। এরপর কারোর সাথে ধাক্কা লেগে ফোনটা পড়ে যায়। ফোন তুলতে গিয়ে দেখে শ্রেয়া দৌড়াচ্ছে। পিছু নিয়ে শুনতে পায় গনুরও কাউন্টডাউন শুরু হয়েছে। কাউন্টডাউন শেষ হলে মরতে হবে। কথাটা শুনে সে আরও ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই দেখে তার নিজের কাউন্টডাউন বন্ধ হয়ে গেছে। সেদিন শ্রেয়ার বাসায় শুধু গনিও নয়, নারীও সেই ভুতুরে মেয়েটাকে দেখেছিল। সেটা ধারণ করতেই সে ভিডিও ক্যামেরা অন করেছিল, যদিও কিছু ক্যাপচার হয়নি। উইশ করার সময় হেজিনের ভয় পাওয়া দেখে নারীর মনে হয় সে কিছু একটা জানে, তাই সে রাগ নিয়ে হেজিনের কাছে যায়। হেজিনের কাছে জানতে পারে অ্যাপটা নিয়ে আগে থেকেই গুজব ছিল যে এটা অভিশপ্ত। নারী যেমন উইশ করার আগেও বিশ্বাস করেনি, হেজিনও করেনি, তবে শুনেছিল এই অ্যাপের কারণেই ডেরং সুইসাইড করেছিল, সেই জন্যই ভয় পেয়েছিল। এরপর নারী শ্রেয়ার ফ্ল্যাটে যায় নিজের জিনিসপত্র নিতে। ভিডিওতে দেখা সূত্র ধরে গনির ফোনটাও বের করে আনে, কিন্তু হাতে নিয়ে দেখে
টাইমার থেমে আছে। ব্যাপারটা তার কাছে খটকা লাগে। হিসেব মিলিয়ে সে বুঝতে পারে প্রতিবার নতুন উইশ হলেই আগের জনের টাইমার বন্ধ হয়ে যায়। তার মনে হয় সেয়া হয়তো গনিউকে বাঁচানোর জন্য উইশ করেছে, তাই সেয়াকে কল করতে গিয়েও করে না। পরে হাজুনকে কল করে, কিন্তু হাজুন তখন হাইয়ংয়ের বাড়িতে সেয়াকে বাঁচাতে ব্যস্ত, তাই ধরে না। নারী মেসেজ করতে যায় যে সে জানে কিভাবে টাইমার বন্ধ করতে হয়। ঠিক সেই মুহূর্তে গনিউর ফোনে সেয়ার একটা মেসেজ আসে। মেসেজে বলা হয়েছে সে জানে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু নারীকে জানাতে চায় না, তাই গোপনে দেখা করতে হবে। নারী তখন গনিউ সেজেই সেয়াকে রিপ্লাই করে যে সে দেখা করতে রাজি, কিন্তু তার বন্ধুরা তাকে বাদ দিয়ে এসব প্ল্যান করছে। এই ভাবনা নারীকে ভেতর থেকে ভেঙে দেয়। সে আর কাউকে কিছু বলে না। এদিকে গনিউ নারীকে জানায় সে যে মেয়েটাকে দেখেছিল সে তাদের স্কুলের ড্রেস পরেছিল, কিন্তু মেয়েটাকে তারা কেউ জানে না। স্কুলের ডকুমেন্ট ঘাটলে হয়তো কিছু জানা যাবে, তাই সেদিন রাতে সবার অজান্তে স্কুলে যেতে চায় সে, আর চায় নারী তার সাথে যাক। নারী রাজি হয়। হাজুন আর সেয়া স্কুলে যাওয়ার কিছুক্ষণ পর তারা দুজনও যায়। স্কুলের নেটের বেড়া কেটে সেয়ার জন্য এই পথ আগেই বানিয়েছিল গনিউ, তাই কোন দিক দিয়ে ঢুকতে হবে সে জানে। ডকুমেন্টস রুমে গিয়ে তারা জানতে পারে সিয়ন নামের একটা মেয়ের মৃত্যু হয়েছিল ঠিক সেইম ভাবে যেভাবে গনিউ সে মৃত মেয়েটাকে দেখেছিল। তখন গনিউ নারীকে বলে সে ভিডিওতে দেখেছে নারী শূন্য জায়গায় ক্যামেরা ধরেছিল, ঠিক যেখানে সে মেয়েটাকে দেখেছিল। তার মানে নারীও মেয়েটাকে দেখতে পাচ্ছিল। এই কথা বলতে না বলতেই সেই অভিশপ্ত আত্মা নারীর ওপর ভর করে। সে হিংস্র হয়ে ওঠে। গনিউর ফোন বের করে দেখাতে চায় সেয়া কিভাবে তার বিরুদ্ধে প্ল্যান করছে। গনিউ বলে নারী ভুল দেখছে, কারণ ফোনটা নষ্ট, এতে মেসেজ আসার কোনো উপায় নেই। কিন্তু নারী তখন হিংস্রভাবে একটা কাঁচি গনিউর কাঁধে ঢুকিয়ে দেয়, তারপর দৌড়ে বেরিয়ে যায় আর দরজা লক করে দেয়। এদিকে স্কুলে আত্মা আসায় বাঙুলের কম্পাস ঘুরতে শুরু করে। সে দ্রুত স্কুলে আসে। এসে দেখে গনিউ নিজের নখ দিয়ে নিজের গলা কাটছে। বুঝতে পারে এখানে অভিশপ্ত আত্মা আছে। সে ছুরি ছুঁড়ে মারে আর আত্মাটা চলে যায়। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে গনিউর কাছে যায়। ঠিক তখনই আত্মা দরজার কাঁচ ভেঙে তাদের দিকে ছুঁড়ে মারে। একটা কাঁচের টুকরো বাঙুলের চোখের নিচে ঢুকে যায়। চোখ রক্তাক্ত হয়ে ওঠে, আর সেই থেকে সেও আত্মা দেখতে শুরু করে। এদিকে হাজুন আর সেয়া এসবের কিছুই জানে না, তবে তারা সবগুলো উইশিং ভিডিও নিজেদের কাছে কপি করে নেয়। যাই হোক, গিরিগো অ্যাপের অভিশাপের পেছনে একটা গল্প আছে। সিয়ন আর হেরাং নামের দুই বান্ধবী ছিল। তাদের বাড়ি একই এলাকাতে, আর তারা একই স্কুলে পড়তো। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এমন কোনো কথা নাই যেটা তারা একে অপরের সাথে শেয়ার করতো না। সিয়নের পরিবার ছিল সামান পরিবার। সামান পরিবারকে সমাজে অন্যরকম চোখে দেখা হতো, যে কারণে সিয়ন বেশ লো ফিল করত নিজের পরিবার নিয়ে। তার উপর তার বাবা ছিল না। তার ধারণা তার মায়ের কারণেই তার বাবা মরেছে। এই কারণে সে মায়ের সাথে কথাও বলতো না। অধিকাংশ সময়ই সে বাড়ির বাইরে থাকতো। থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছিল একটা পরিত্যক্ত স্পিনিং মিলের দ্বিতীয় ফ্লোর। এখানে একটা রুম ক্লিন করে সে নিজের রুম তৈরি করেছিল। হেরাং মাঝে মাঝে এখানে এসে তার সাথে থাকতো। একে তো সামান পরিবার, তার ওপর তার মায়ের তার বাবাকে মেরে ফেলার গুজব। এই কারণে সে স্কুলে নিজেকে সামান পরিবারের মেয়ে হিসেবেও পরিচয় দিত না। স্কুলের অনেকেই জানতো যে স্কুলের সামান পরিবারের একটা মেয়ে পড়াশোনা করে, কিন্তু সে যে আসলে কে এটা কেউই জানতো না। সিয়ন ডেরাংকেও এটা প্রকাশ করতে মানা করে রেখেছিল। সিয়ন যতই দূরে থাকতো নিজের মায়ের কাছ থেকে, হেরাংয়ের ততই সিয়নের মা আর তাদের বাড়ির প্রতি আগ্রহ কাজ করত। শামানিজম তার কাছে অদ্ভুত মনে হতো। সে জানার চেষ্টাও করত। মাঝে মাঝে গেটের বাইরে থেকে উকি মেরে দেখার চেষ্টা করত ভেতরে কি আছে। সিয়নকে না জানিয়ে তার মায়ের সাথে গিয়ে দেখাও করত। সিয়নের মা তাকে বলতো যে তার মধ্যে অতিপ্রাকৃত জিনিস চর্চা করার শক্তি আছে। তো তার মূল আকর্ষণ ছিল শামানিজম করার জন্য দোতলার সেই রুমটা, যেটা সে কখনোই দেখেনি। এমনই একদিন সে স্কুলে যাওয়ার পথে সিয়নের বাড়িতে উকিঝুঁকি মারছিল। তখন সিয়নের মা এসে দরজা খুলে দেয়। হেরাংয়ের একটা চোখ লাল ছিল। সিয়নের মা দেখে বলে অশুভ জিনিস ভর করেছে তার ওপর, তাই তার চোখ এমন লাল হয়েছে। তখন সে একটা রিচুয়াল করে হেরাংয়ের চোখ ঠিক করে দেয়। এটা দেখে হেরাংয়ের শামানিজমের ওপর বিশ্বাস বেড়ে যায়। এরপর সে তাদের আস্তানায় গিয়ে সিয়নকে ডাকে স্কুলে যাওয়ার জন্য। তারা একসাথে স্কুলে যাচ্ছিল, কিন্তু সিয়ন হেরাংয়ের শরীরে নিজের বাড়ির গন্ধ পেয়ে বুঝতে পারে হেরাং তার বাড়িতে গিয়েছিল, আর সে রেগে যায়। তখন হেরাং তাকে বলে সে শুধু তাকে খোঁজার জন্য গিয়েছিল,
অন্য কোনো কারণে না। সেদিন সিয়ন জানতে পারে ডেরাং তাদেরই ক্লাসে গিটে নামের একটা ছেলেকে পছন্দ করে। এটা নিয়ে সে মজাও নেয়। স্কুলে গেলে সিয়ন হেরাংয়ের সাথে খুব একটা মেশে না, নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। তো সিয়ন স্কুলের কোডিং ক্লাবে ছিল। তাদের প্রতিযোগিতা ছিল অ্যাপ বানানোর। 4 জন করে সদস্যের টিম বানানো হয় যারা একসাথে অ্যাপ বানাবে। তো সিয়নের গ্রুপে সেই একমাত্র ট্যালেন্টেড। বাকি 3 জন তাকেই দায়িত্ব দেয় অ্যাপ বানানোর। তখন একজন ছেলে মজা করে বলে ইচ্ছা পূরণের একটা অ্যাপ বানানো যায়। আরেকজন তখন মজা করে বলে স্কুলের সামান্য একটা মেয়ে পড়ে, চাইলে তাকে দিয়ে জাদুও ঢুকিয়ে দেওয়া যাবে অ্যাপে। এইসব মজা করতে শুনে সিয়ন রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। কেউই তার রাগের কারণ বুঝতে পারে না, কারণ কেউ জানে না সেই সামান্য মেয়ে। তো একদিন রাতে ডেরাং ফিরছিল একা একাই। সিয়নের মা ছিল মদ্যপ। সে প্রচুর ড্রিঙ্ক করত, এতটাই বেশি করত যে দোকানিও তার কাছে আর মদ বিক্রি করতে রাজি ছিল না। তো সেদিন সিয়নের মা মদ কিনে ফেরার পথে হেরাং তার সামনে পড়ে গেলে সে হেরাংকে অফার করে তার সাথে যেতে, কিন্তু হেরাং রাজি না হয়ে চলে আসে। কিছুটা যাওয়ার পর আছাড় খাওয়ার শব্দ পেয়ে ফিরে দেখে নিজের কাছে থাকা জিনিসপত্র নিয়ে পড়ে গেছে সিয়নের মা। তাই সে তাকে হেল্প করতে তাকে নিয়ে তাদের বাড়িতে আসে। সিয়নের মা তখন হেরাংকে তাদের ওপরের ঘরে অর্থাৎ শামানিজম চর্চার ঘরে নিয়ে যায়। তাকে দেখার সুযোগ দেয় কৌতূহল মেটাতে। এরপর তাকে বলে এখান থেকে চাইলে সে যে কোনো পুতুল সিলেক্ট করে নিতে পারে, সেটা তাকে দেওয়া হবে। তখন হেরাং সাজু নামের একটা পুতুল সিলেক্ট করে। সিয়নের মা তাকে দেখিয়ে দেয় এটা দিয়ে কিভাবে অন্যের ওপর ব্ল্যাক ম্যাজিক করতে হয়। তাদের এই কথোপকথন আর পুরো ব্যাপারটাই সিয়ন দেখে ফেলে সেদিন বাসায় এসে। সিয়নের মা হেরাংকে বলছিল হেরাং যদি তার মেয়ে হতো তাহলে ভালো হতো। এটাও সিয়ন শুনে ফেলে আর ভাবে তার অজ্ঞাতে হেরাং এখানে মাঝে মাঝে এভাবে আসে। সে রাগ করে চলে যেতে চাইলে হেরাং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পরদিন হেরাং তাদের ডেরায় সিয়নের জন্য অপেক্ষা করতে থাকে। সিয়ন এলে সে তার কাছে ক্ষমা চাইলে সিয়ন তাকে ক্ষমা করে দেয়। এরপর জানায় সে উইশ গ্র্যান্ট করার একটা অ্যাপ বানাচ্ছে। সেটার ডেমোস্বরূপ সে ভিডিও অন করে সেটার সামনে দাঁড়িয়ে বিশ্বাস নিয়ে হেরাংকে নিজের গুপ্ত ইচ্ছা বলতে প্ররোচিত করে। তখন হেরাং ক্যামেরার সামনে দাঁড়িয়ে সিয়নকে বিশ্বাস করেই এটা বলে যে সে চায় গিটে তাকে ভালোবাসুক। তো এরপরে হেরাং অ্যাপের ওপেনিংয়ের লোগো অবধি ডিজাইন করে এঁকে দেয় সিয়নকে। একদিন রাতে হেরাং নিজের ডেরায় অপেক্ষা করছিল সিয়নের জন্য। সিয়নও বাড়ি থেকে বের হচ্ছিল, কিন্তু নিজের মায়ের কিছু কথায় সে থেকে যায়। সেদিন রাতে তার মা ঘুম থেকে উঠে আচমকা কিছু ফিল করে। শামানিজমের ঘর খোলা দেখে সে দৌড়ে যায়। গিয়ে দেখে সিয়ন এখানে ডার্ক ম্যাজিক চর্চা করেছে অভিশপ্ত শক্তি ডেকে আনতে। রুম পুরো বলির রক্তে ভর্তি। তো সে নিজের মেয়ের বিপদ বুঝতে পারে, কারণ যে অভিশপ্ত আত্মা ডাকা হয়েছে তা প্রথমে যে ডেকেছে তার ওপরই আঘাত করে। সে দ্রুত নিজের মেয়ের মঙ্গল কামনায় তার মেয়ের স্কুল ড্রেস আর চুল দিয়ে প্রোটেক্ট করার জন্য সমস্ত পুতুল দিয়ে ঘেরাও করে। নিজের মেয়ের বিপদ কাটাতে সে আরেকটা ডার্ক ম্যাজিক করছিল, যেটার কারণে সে নিজে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সিয়ন আসলে নিজের অ্যাপ রিয়েলিস্টিক বানাতে এই কাজ করেছে। সে রুমে বসে কানে হেডফোন দিয়ে অ্যাপ বানাচ্ছিল। বাইরে কি হচ্ছে তা তার ধারণার বাইরে। পরদিন সকালে কিছু না জেনেই সে স্কুলে চলে যায় অ্যাপ বানানো ফিনিশ করে। এদিকে তাকে খুঁজতে সেখানে আসে হেরাং আর দেখে দেয়ালের কাছে সিয়নের রক্তাক্ত মা কিছু একটা মাটিতে পুঁতে রাখছে। এটা দেখে সে ঘাবড়ে গিয়ে চলে আসতে চাইলে সিয়নের মা তাকে থামিয়ে দেয় আর বলে সিয়নের ওপর বিপদ ঘনিয়ে আসছে। তাকে বাঁচাতে চাইলে তার সাথে একটা কাপড় রাখতে হবে। কাপড়টা সে হেরাংয়ের দিকে এগিয়ে দেয় আর সিয়নের ব্যাগে রাখতে বলে। জানায় যে সিয়নের বাবাকেও সে এভাবে বাঁচাতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। নিজের মেয়েকে তার বাঁচাতেই হবে। হেরাং চলে এলে সিয়নের মা নিজের মেয়েকে বাঁচানোর জন্য অভিশপ্ত শক্তির সাথে এভাবে লড়তে গিয়ে মরে যায়। কিন্তু মরার আগে সে সেই শামানিজমের রুমের দরজা কাগজ দিয়ে ঢেকে রেখে যায়। তো স্কুলে গিয়ে হেরাং সিয়নকে বলতে চায় সবকিছু, অথচ স্কুলে সিয়ন তাকে পাত্তাই দেয় না। তাই ক্লাসরুমে যখন কেউ ছিল না তখন হেরাং চুপিসারে সেই কাপড়টা সিয়নের ব্যাগে রাখতে যায়। তখনই বিষয়টা দেখে ফেলে সিয়নের স্কুলের বান্ধবী। সে সিয়নকে ডেকেও আনে। হেরাং তাকে সত্যিটা বলতে চায় তার মায়ের বিষয়ে, কিন্তু সিয়ন শুনতে নারাজ। সে হেরাংকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর সিয়ন আড়াল থেকে শোনে তার সে বান্ধবী তার অন্য বন্ধুদের বলছে হেরাং বলেছিল সিয়নের মা সামান বা এমন কিছু। সিয়ন তখন আড়াল থেকে বের হয়ে আসে
আর সবার সামনে মিথ্যা কথা বলে যে হেরাংই আসলে সামান মেয়ে। এরপর হেরাংয়ের সেই উইশের ভিডিওটা, যেখানে সে চেয়েছিল গিটে তাকে ভালোবাসুক, সেটা সিয়ন স্কুলের গ্রুপে শেয়ার করে দেয়। এমনকি ক্লাসরুমের মনিটরও শো করে এটা। তখন গিটে নামের ছেলেটা হেরাংকে সবার সামনে অপমান করে, এমনকি গালে থাপ্পড়ও মারে। এত অপমান সহ্য করতে না পেরে হেরাং সেদিন রাতে তাদের ডেরায় যায় আর সিয়নের মায়ের দেয় সেই সাজু পুতুল দিয়ে সিয়নের ওপর ব্ল্যাক ম্যাজিক করে। গিরিগো অ্যাপে ভিডিও ওপেন করে হেরাং বলে সে চায় তাকে যারা অপমান করেছে তারা সবাই মরুক। এরপর সে ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে ক্যামেরার সামনেই। মুহূর্তে এই ভিডিও স্কুলের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে পড়তে থাকে। বিপদে পড়ার ভয়ে সিয়ন ভিডিওটা ডিলিট করতে চেয়েও পারে না, এমনকি অ্যাপটাও ডিলিট করতে পারছিল না। এই কারণে সে রাতেই স্কুলের কম্পিউটার রুমে গিয়ে মূল সার্ভার নষ্ট করতে চায়, কিন্তু পাওয়ার অফ করে দেওয়ার পরেও সবগুলো স্ক্রিনে হেরাংয়ের ভিডিও ভেসে ওঠে। গিরে নামের ছেলেটা পজেসড হয়ে সুইসাইড করে আর সিয়ন নিজেই নিজের গলা কেটে ফেলে, যেভাবে হেরং করেছে। হেরংয়ের ইচ্ছে পূরণ হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে সিয়ন নিজেও গিরিগো অ্যাপে কোনো একটা উইশ করে যায়, ফ্লোরে রক্ত দিয়ে নিজের নাম আর জন্ম তারিখ লিখে। কিন্তু সেই উইশটা আসলে কি? তো যাই হোক, ব্যাঙ্গুল গনিউকে বাঁচায় ঠিকই, কিন্তু নিজে আহত হয়ে যায়। তারা বুঝতে পারে নারী এখন হাজুন আর সেয়াকে আক্রমণ করতে গেছে। ওরা এই মুহূর্তে জিমে আছে, এই কারণে তারা দৌড়ে সেদিকে যেতে শুরু করে। কিন্তু তারা পৌঁছানোর আগেই নারী সেখানে পৌঁছে যায়। নারীকে এভাবে আক্রমণাত্মক দেখে সেয়া তার কাছে যায় তাকে শান্ত করতে। দূর থেকে এটা দেখে বাঙুল তাকে থামতে বলে, নারীর কাছে যেতে মানা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নারী একটা লোহার টুকরা দিয়ে আঘাত করতে যায় সেয়াকে। তখন হাজুন সামনে চলে এসে নিজের হাত বাড়িয়ে দেয় আর সে হাতে ব্যথা পায়। ততক্ষণে ব্যাঙ্গুল আর গনিউ সেখানে চলে এসেছে। ব্যাঙ্গুল দেখতে পায় সে ভয়ানক মেয়েটা ভর করে আছে নারীর ওপর। সে এটাকে নিজের ছুরির সাহায্যে মারতে গেলে সেই অভিশপ্ত আত্মা নারীকে নিয়ে এখান থেকে চলে যায়। তো এরপর তারা চারজন হসপিটালে যায়, কারণ ব্যাঙ্গুলের চোখের আর হাজুনের হাতের অবস্থা বেশ খারাপ। তারা দুজন হসপিটালের ভেতরে ঢুকলে নিচে গাড়িতে বসে গনিউ আর সেয়া ভিডিও নিয়ে কাজ করতে থাকে। এরপর ব্যাঙ্গুল আর হাজুন ফিরে আসলে একদম সর্বপ্রথম যে ভিডিওটা গিরিগোতে আপলোড হয়েছিল সেটা তারা দেখে, আর হেরাংয়ের ভিডিওটা তারা দেখতে পায়। তাদের ধারণা হয় হয়তো এই ভিডিও থেকেই অ্যাপে অভিশাপ ছড়িয়েছিল। হাজুন এই ভিডিওর লোকেশন ট্র্যাক করে আর সেই এলাকায় যায়। তাদের উদ্দেশ্য সেই রেইনবো উইন্ডো খুঁজে বের করা, যেটার সামনে ভিডিও নেওয়া হয়েছে। হয়তো সেখানেই রেড ফোনটা থাকবে। এদিকে সেখানে আত্মাটার মাধ্যমে নারী আগেই পৌঁছে গেছে। গাড়ি নিয়ে বাকিরা সে এলাকায় গেলে আত্মাটা একটা খালি গাড়ি স্টার্ট করে তাদের গাড়ির দিকে পাঠিয়ে দেয় তাদেরকে অ্যাক্সিডেন্ট করানোর জন্য। আসলেও তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ড্রাইভারের কিছু হয়েছে কিনা সেটা দেখতে ব্যাঙ্গুল সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে ড্রাইভিং সিট ফাঁকা। তার আর বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। সে বুঝতে পারে আত্মাটার উদ্দেশ্য সেয়াকে খুন করা, কারণ সেই একমাত্র এই অভিশাপ ধ্বংস করার রেড ফোনটা খুঁজে বের করতে পারবে। যখন এসব ভাবছিল তখন ব্যাঙ্গুল দেখে একটা কারেন্টের খুঁটির ওপর থেকে লোহার টুকরা পড়ছে, যেটা পড়লে একদম সেয়ার শরীরে গিয়ে বিঁধবে। সে দ্রুত গিয়ে সেয়ার সামনে দাঁড়ায় আর এটা তার পেটে বিঁধে। সে সেয়া আর গনিউকে দ্রুত সেই রেইনবো উইন্ডো খুঁজে বের করতে বললে তারা সেখানে চলে যায়। আর ব্যাঙ্গুলের এই অবস্থা দেখে হাজুন কাঁদতে থাকে, কারণ এতদিনে তার ব্যাঙ্গুলকে ভালো লেগে গেছে। সে অ্যাম্বুলেন্স কল করে ব্যাঙ্গুলকে হসপিটালে নিয়ে যায় আর নিজের বোনকে খবরটা দেয়। এদিকে ছুরি আর কম্পাস নিয়ে সেয়া আর গনিও রেইনবো উইন্ডো খুঁজতে থাকে। এক সময় পেয়েও যায়, কিন্তু উইন্ডোটা দোতলায় ছিল, যেখানে যাওয়ার কোনো সিঁড়ি নেই। আরেকটা রাস্তা আছে, কিন্তু সেখান দিয়ে লং জাম্প করে যেতে হবে। গনিও লং জাম্প করতে পারে না, সে কারণে সে এ পাশেই থেকে যায়। সেয়া সেই রুমের ভেতরে যায়, গিয়ে সে ফোনটার সামনে দেখে সে এগিয়ে গেলে তখনই নারী তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সেয়া বিপদে পড়েছে দেখে গনিউ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেয়া তাকে লং জাম্প করার যে ওয়ে বলে দিয়েছিল সেভাবে সে ট্রাই করে আর যেতে সফল হয়। গিয়ে দেখে নারী সেয়ার ওপরে উঠে চেপে বসেছে আর তার গলায় ছুরি চালানোর চেষ্টা করছে। তখন তার চোখের সামনে ভেসে ওঠে এটা নারী না, বরং সে অভিশপ্ত আত্মাটা। উপায় না পেয়ে সে ব্যাঙ্গুলের দেওয়া ছুরিটা আত্মাটার পেটে ঢুকিয়ে দেয়। এরপর দেখে এটা মূলত নারী ছিল। তো কি আর করার, পজেস নারীকে সেয়া বোঝানোর চেষ্টা করে যে সে এমন ছিল না, তাদের বন্ধুত্ব খুবই ভালো ছিল। এখন তার কি হয়েছে?
নারীও তার কথায় সায় দিলে সেয়া এগিয়ে যায়, কিন্তু তখনই সেয়ার হাতে থাকা সেই সাদা সুতো টান মেরে খুলে ফেলে নারী আর বলে সে নিজে এখান থেকে বের হতে না পারলে সেয়াকেও বের হতে দেবে না। সুতা খোলার সাথে সাথেই পজেসড হয়ে যায় সেয়া। তার আত্মা আবারও চলে যায় সেই অভিশপ্ত জগতে, কিন্তু তার সেন্স ছিল তখনও। এদিকে ব্যাঙ্গলের পেট থেকে সে লোহার টুকরো বের করার অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু তার তখনও ক্রিটিক্যাল কন্ডিশন। ডাক্তার জানায় জ্ঞান ফেরার আগে কিছুই বলা যাচ্ছে না। তো যাই হোক, সেয়ার হাত থেকে নারী সাদা সুতো খুলে ফেললে হাইয়ংয়ের হাতে থাকা সুতোটা একাই খুলে পড়ে যায়। তখন হাইয়ং বুঝতে পারে সেয়া রিস্কে আছে। সে তার ফোনে কল করলে গনিও রিসিভ করে। হাইয়ং নিজের পরিচয় দেয় আর সেয়াকে তার কাছে নিয়ে যেতে বলে। সেয়া ভাবে এটাও আত্মাদেরই কাজ। সে গনিওকে কল কেটে দিতে বলে। তখন গনিও ভাবে এখানে থাকলে সেয়ার আরও বেশি বিপদ, তার চেয়ে একটা সুযোগ নেওয়া যাক। সে সেয়াকে নিয়ে যেতে থাকে হাইয়ংয়ের বাড়ির দিকে। এদিকে অন্য জগতে গিয়ে সেয়ার জ্ঞান ফিরলে সে দেখে সে স্কুলের নার্সিং বেডে শুয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে গনিও, হাজুন আর নারী। তারা তাকে জানায় সব অভিশাপ শেষ হয়ে গেছে। গিরিগো অ্যাপটাও যে ডিলিট হয়ে গেছে এটা তারা ফোন অন করেও দেখায়। সেয়া সব বিশ্বাস করে ফেলে, কিন্তু স্কুলের বাইরে আড্ডা দিয়ে ভেতরে আসার সময় সে খেয়াল করে স্কুলে একটা জায়গায় কাজ করছিল। এখন সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এত তাড়াতাড়ি এই কাজ শেষ হওয়ার কথা না। সে বুঝতে পারে এটা ধোঁকা। এই কারণে সে স্কুলের জানালা দিয়ে বাইরে তাকায় আর আসল সত্যিটা জেনে যায়। এদিকে গাড়ি থেকে নেমে পায়ে হাঁটা পথ শুরু করে গনিও। সেয়াকে পিঠে তুলে নিয়ে এগোতে থাকে, কিন্তু ভুল পথে চলে গিয়ে প্রায় পাহাড় থেকে পড়ে যেতে যেতে বেঁচে যায়। গুগল ম্যাপও কাজ করছিল না। এদিকে বাসায় বসে হাইয়ং ফানুস উড়াতে শুরু করে যাতে সেটা দেখে সেই ডিরেকশনে গনিও সেয়াকে নিয়ে আসতে পারে, কিন্তু বারবার আগুন নিভে যাচ্ছিল অভিশপ্ত বাতাসে। শেষে সে ফানুস উড়াতে সক্ষম হয় আর সেটা দেখেই বাড়ি অবধি আসতে পারে গনিও। তার সাথে করে সেই অভিশপ্ত রেড ফোনটাও নিয়ে এসেছে। তো রিচুয়াল পালন করার জন্য সেয়াকে শুয়ে তার মাথার কাছে বসে হাইয়ং। এরপর মন্ত্রপুত তীর দিয়ে ফোনটা ভেঙে ফেলে অভিশাপ ধ্বংস করে। কিন্তু তাও সেয়ার জ্ঞান না ফিরলে সে বুঝতে পারে এই ফোন থেকে অভিশাপ ছড়ায়নি, ছড়িয়েছে অন্য কিছু থেকে। এদিকে আত্মার জগতে সেয়া যখন বসেছিল তখন তাকে এসে আক্রমণ করে নারীরূপী এক অভিশপ্ত আত্মা। সেয়া প্রায় হেরেই যাচ্ছিল। তখনই সেয়াকে বাঁচাতে সেখানে হাইয়ং চলে আসে আর আত্মাটার দিকে তীর ছুঁড়ে মারলে আত্মাটা চলে যায়। এরপর হাইয়ং সেয়াকে জানায় অভিশাপ সে লাল ফোনে ছিল না, ছিল অন্য কোনো ফোনে। সেটা তাড়াতাড়ি বের করে নষ্ট করতে হবে, কারণ এখানে যত বেশি সময় থাকা হবে ততই বিপদ। তারা খুঁজতে শুরু করলে হেরাংয়ের আত্মা সেখানে তাদের সামনে আসে। এবারে হেরাংয়ের আত্মার গায়ে কোনো রক্ত বা গলা কাটা ছিল না। হাইয়ং বুঝতে পারে লাল ফোনে শুধু হেরাংয়ের অভিশাপ ছিল। সেটা ধ্বংস করায় হেরাংয়ের আত্মা মুক্তি পেয়েছে। তো হেরাংয়ের আত্মা তাদেরকে মাল্টিমিডিয়া রুমের দিকে ইশারা করে যে রুমে সিয়ন মরেছে। হাইয়ং বুঝতে পারে অ্যাপের আসল অভিশাপ ছড়িয়েছিল সিয়ন। সেখানে গিয়ে অভিশাপ ছড়ানো ফোনটা ধ্বংস করলেই অভিশাপ মুক্ত হবে। তো সে সেই দিকেই যায়। আর সে যাতে সিয়নের আত্মার হাতে না পড়ে দ্রুত কাজ করতে পারে সেজন্য হাইয়ং একটা ট্রিক করে। সে জাদু করে হেরাংয়ের রূপ নিয়ে সিয়নের আত্মার সামনে যায়। তাকে বলে এসব কিছু বাদ দিয়ে এবার মুক্ত হতে। তো সে এসব বলে বলে সিয়নকে ডিস্ট্র্যাক্ট করে রাখছিল। আর সেয়া মাল্টিমিডিয়া রুমে গিয়ে অনেক খুঁজে সে অভিশপ্ত দরজা বের করে, যে রুমের দরজা সিয়নের মৃত্যুর ঘটনার পর সিল করে দেওয়া হয়েছিল। সে যখনই এটা খুলতে যাবে তখন সেখানে আসল নারীর আত্মা চলে আসে। সে এবার পজেসড হয়ে আসেনি, বরং জেলাসি থেকে সেয়ার ওপর যত রাগ সেসব ঢালতে এসেছে। তো তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। নারী সেয়াকে মারতে এলে সেয়া তাকে থামানোর চেষ্টা করে আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিকে হেরাংরূপী হাইয়ংয়ের শরীরের গন্ধেই সিয়ন বুঝে যায় এটা হেরাং না, কারণ হেরাংয়ের শরীরের গন্ধটা সে বেশ ভালো মতোই চিনত। এই কারণে সে হাইয়ংয়ের ওপর ফোর্স প্রয়োগ করে জাদু নষ্ট করে দেয়। ফলে হাইয়ং আগের রূপে ফিরে আসে। এরপর সিয়ন ছাদের ওপর থেকে আক্রমণ করার চেষ্টা করে হাইয়ংকে, কিন্তু এবারও সে পারে না। হাইয়ং জাদুকৃত তীর দিয়ে মারার চেষ্টা করছিল সিয়নকে। এদিকে সেয়া লড়াইয়ের এক পর্যায়ে নারীর ওপরে উঠে বসে আর তাকে থামতে বলে, কিন্তু নারী থামে না। উল্টো হাতে পাওয়া একটা লোহার খণ্ড সেয়ার পেটে ঢুকিয়ে তাকে মারার চেষ্টা করে। তখন রাগের মাথায় আর নিজেকে বাঁচাতে সেয়া ক্রমাগত নারীর মুখে ঘুষি মারতে থাকে। ফলে নারী মারা যায়। এরপর সে মাল্টিমিডিয়া রুমে গিয়ে অভিশাপ ছড়ানো সে ফোনটা খুঁজে বের করে। মরার আগে সিয়ন গিরিগো অ্যাপে উইশ করেছিল
এই অ্যাপে যারা উইশ করবে তাদের সবার যাতে মৃত্যু হয়, আর সেখান থেকে অভিশাপ ছড়িয়েছিল। তো ফোন হাতে পেয়ে সেয়া সেটা নিয়ে হাইয়ংয়ের কাছে আসতে থাকে, কারণ একমাত্র সেই জাদুকৃত তীর দিয়েই এটা ধ্বংস করা যাবে। এদিকে হাইয়ং সিয়নের সাথে পেরে উঠছিল না। সিয়ন যখন হাইয়ংয়ের গলায় ছুরি বসাতে যাবে তখন সেখানে হেরাংয়ের আত্মা আসে আর তাকে থামতে বলে, কিন্তু সিয়ন জানায় সে থামবে না। এমন সময় সিয়নের অন্যমনস্কতার সুযোগ নিয়ে তাকে জাপটে ধরে হাইয়ং আর তীর বসিয়ে দেয় তার পেটে। তীর গিয়ে হাইয়ংয়ের নিজের পেটেও বিধে অনেকটা, যেটা সে ইচ্ছাকৃতভাবে করে, কারণ এবারে সিয়নকে মারার অস্ত্র সে নিজেকেই বানিয়েছে। আঘাত পেয়ে সিয়ন সরে গেলে একটু দূরে ফোন নিয়ে এসে দাঁড়ায় সেয়া। হাইয়ং তখন ফোনের দিকে তীর ছুঁড়ে মারলে সেটা ফোনে না লেগে পেছনের দেয়ালে লাগে। হাইয়ং তখন সেয়াকে ইশারা করে দেয়ালে থাকা তীর দিয়ে ফোনটা নষ্ট করে দিতে। এদিকে এই দৃশ্য দেখে সিয়ন চিৎকার করে জানালার সব কাচ ছুঁড়ে মারে সেয়াকে থামাতে, কিন্তু ততক্ষণে সেয়া তীর তুলে নিয়ে সেটা দিয়ে ফোন ধ্বংস করে ফেলেছে আর অভিশাপও থেমে গেছে। অভিশাপ থামার পরেই সেয়ার জ্ঞান ফিরে আসে। সেয়া আর হাইয়ং দুজনেই তখন ইনজুর্ড। তো এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। তারা সবাই সুস্থ হয়ে ওঠে। বাঙুলও সুস্থ হয়ে বাসায় ফিরে। নারী মারা গেছে, হিয়ংউক তো আগেই মারা গেছে। এখন 5 জনের ফ্রেন্ড সার্কেলে বাকি থাকে শুধু সেয়া, হাজুন আর গনিও। তাদের স্কুলও শুরু হয়ে যায় নিয়মিত। এরপর একদিন হাইয়ংয়ের বাড়িতে তারা সবাই মিলে নারী আর হিয়ংউকের আত্মার শান্তি কামনায় একটা রিচুয়াল পালন করে। সেদিন যখন রিচুয়াল শেষে তারা আড্ডা দিচ্ছিল তখন বাঙুল জানায় যে চোখে আঘাত পাওয়ার পর থেকেই সে অলৌকিক আর অশুভ শক্তি সব খালি চোখেই দেখে। এখন এই শক্তির সাহায্যেই সে ধীরে ধীরে হাইয়ংকে এই বাড়ির বাইরে বের করার চেষ্টা করবে। তো এভাবেই তাদের জীবনের প্রায় সমস্ত ঝামেলা শেষ হয় দুজন বন্ধুকে হারানোর মাধ্যমে। কিন্তু এদিকে মিনসু নামের সেই ছেলেটা সেয়াদের স্কুলে আসে গিরিগো অ্যাপের রহস্য খুঁজে বের করতে। সামনের গেট দিয়ে ঢুকতে না পেরে সে ভেতরে ঢোকার রাস্তা খোঁজে, আর পেছনের দিকে এসে সেয়া আর গনিউর বানানো পথটা খুঁজে পায়। ভেতরে ঢুকেই সে একটা ফোন পড়ে থাকতে দেখে নিয়ে আসে। একটা কম্পিউটার শপে সে ফোনটা ওপেন করে দেখে এটা নারীর ফোন। ফোনে সে গিরিগো অ্যাপ পায়। তখন মিনসু কারোর সাথে কথা বলছিল যে কিনা মিনসুকে এই অ্যাপ যে এখনও টিকে আছে সেই হদিশ দিয়েছে। মিনসু গিরিগো অ্যাপ ওপেন করে। তবে কি আবারও গিরিগো অ্যাপের অভিশাপ ফিরে আসবে? গিরিগো অ্যাপ যে টিকে আছে মিনসুকে সেই হদিসই বা দিল কে? হাইয়ং কি শেষ পর্যন্ত পারবে তার বাড়ির বাইরে বের হতে? বন্ধুরা, এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে অপেক্ষা করুন ইফ উইশেস কুড কিল সিজন 2 আসার আগ পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।